হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মুরাদ হাসান, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটা ছিল অ্যানাদার ভিডিও। সো গাইস, আমরা আমাদের বাড়ি থেকে ৩৫ কিলো দূরে আর কি একটা ব্রিজ রয়েছে, যার নাম আপনারা হয়তো বা সবাই ছিলেন মাওলানা ভাসানী ব্রিজ। আমরা আর কি ডাকনামে হরিপুর ব্রিজ নামে চিনি। আজকে সেখানে আমাদের গন্তব্য, আর কি যাব, সেখানে একটু ঘোরাফেরা করব, বিকেলের আড্ডাটা একটু জমাবো, সেজন্য আর কি বাসা থেকে বের হওয়া। সো গাইস, আমরা যেতে যেতে ইতিমধ্যে কিন্তু হরিপুর ব্রিজে চলে এসেছি। যাই হোক, আপনাদের বিস্তারিত ভিডিও পরে বলতেছি, যে ভিডিও লাস্টে কিভাবে যাবেন কিভাবে আসবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। আরেকটা বিষয় হলো যে আমরা শর্টকাট রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম আর কি। আপনারা রাস্তায় দেখতে পারবেন যে বিভিন্ন ফল খের নাড়ি দেওয়া আছে, অথবা বিভিন্ন ধান তারা নাড়ি দিয়েছিল, এবং আমরা এরও মধ্যে দেখেছি যে গম নাড়ি দিয়েছিল। আসলে এটা কারণটা কিসের বলতে পারি না, যেহেতু রাস্তার ভিতরে তারা নিয়ে দিয়েছিল, কিছু করার নাই। তাদের এই অঞ্চলটা ছিল একটা চর অঞ্চলের ভিতরে, যে কোথাও কখনো উঁচু জায়গা ছিল না, তাই তাদের আর কি ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে তারা আর কি রাস্তা এটার ব্যবহার করতেছে। যাই হোক, কিছু বলার নেই, এজন্য এটা আপনারা স্কিপ করতে পারেন এই রাস্তার ক্ষেত্রে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রাম চিলমারী উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন হরিপুর তিস্তা সেতু। চিলমারী হরিপুর তিস্তা সেতু নদীর উপর নির্মিত একটি যোগাযোগ মাধ্যম। এটি 1.49 কিলোমিটার দৈর্ঘ্য। এই সেতুটি চালুর ফলে কুড়িগ্রাম ও ঢাকার মধ্যে দ্রুত 135 কিলোমিটার কমেছে। এটি উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে যুগান্তর পরিবর্তন এনেছে। একটি বিশাল অংশের মানুষকে রংপুরে আসার জন্য তিস্তা রেল সেতু সংলগ্ন সড়ক সেতু ব্যবহার করে অনেক পথ ঘুরে আসতে হতো। হরিপুর তিস্তা ব্রিজ চালু হওয়ার পর কুড়িগ্রাম, চিলমারী, উলিপুর, বাজারহাট এবং লালমনিরহাটের কালীগঞ্জ ও পাটগ্রামের মানুষের জন্য রংপুরের দূরত্ব প্রায় 30 থেকে 50 কিলোমিটার কমে গেছে। এর ফলে বুড়িমারি স্থলবন্দরের সাথেও যোগাযোগ একে নতুন মাধ্যম শুরু হয়েছে। সেতুটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে নাই, বরং এর চারপাশে মনোরম পরিবেশ এবং তিস্তা নদীর সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে ভিড় করেন, যা একটি বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত গড়ে উঠেছে। যাই হোক গাইস, মোটামুটি আর কি পরিবেশটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। যখন আমি ব্রিজের উপরে উঠেছিলাম আর কি, নদীর প্রবাহ, ঠান্ডা বাতাসটা যখন আমার গায়ে শিহরিত হয়েছে, ভাই যে কি বলবো আর, মানে আর কি থেমে থাকার মতো না, শরীরটা পুরো ঠান্ডা করে দিয়েছে এই গরমের ভিতরে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর অনেক দূর, এটা আসলে তিস্তা নদীর সাথে সংলগ্ন আছে, আরও বিভিন্ন নদীর সাথে সংলগ্ন রয়েছে। আসলে নদীর শেষ কোথায় আমরা কিন্তু আজও বলতে পারি না। এক এক নদী এক এক নদীর সাথে সংলগ্ন মিশ্রিত আছে, মানে নদী একটা নদীর সাথে একটা নদী মিশ্রিত থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের জেলা ভিত্তিকে যেগুলো করা হয়, যে এই জেলার এতটুক, এই জেলার এতটুক নদীর নামকরণ হয়, সেক্ষেত্রে তিস্তা নদী অথবা ব্রহ্মপুত্র নদী অথবা যমুনা নদী, সব নদীর সাথে মিলিত কিন্তু একটা নদীই রয়েছে। গাইস, আমাদের এখানে 4 দিন যাবৎ ধরে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে পানির পরিমাণটাই এখানে একটু বেড়েই চলেছিল। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, যে এখানে আপনারা যখন ঈদের সময় দেখবেন অথবা কোনো বন্ধের ছুটির দিন দেখবেন, যে এখানে অনেক পরিমাণ মানুষ হচ্ছে, যে আপনারা মানুষের কারণে আপনারা এখানে ভালো মতো ঘুরতে পারবেন না, আর কি ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না, এরকম একটা অবস্থা রয়েছিল। যাই হোক, আমরা এর মধ্যে পড়ি নাই, কারণ আমরা আর কি কোনো ছুটির দিনও যাইনি, বন্ধের দিনও যাইনি, আমরা একটি সাধারণ দিন হিসেবে ওখানে গিয়েছি। এটা মূলত নদীর আর কি নিচের দিক, নদীর নিচের পাড়টাও অনেকটা সুন্দর। এখান থেকেও আপনারা অনেক সুন্দর ভিউ পাবেন, অনেক আর কি এখানে বাঁধ রয়েছে, এখানে বসে আপনারা অনেক মনোরকম পরিবেশে আড্ডা দিতে পারবেন। যাই হোক, এটা হলো ব্রিজের উপরে আর কি আমরা কিছু ভিডিও ক্লিপ করেছিলাম। এখানেও মোটামুটি আর কি সুন্দরভাবে আপনারা ভিডিও ক্যাপচার করতে পারবেন, ছবি তুলতে পারবেন, অনেক সুন্দরভাবে হবে। আর ওয়েদার তো ভালোই ছিল, আর ওয়েদার যদি একটু রোদ, হালকা রোদ থাকে, তাহলে তো কথাই নাই, মারাত্মক ছবি মারাত্মক ভিডিও তৈরি হবে আপনাদের জন্য। হাঁসের জন্য হাসলে খারাপ মানে যেরকম পাইছি দখল করি করি মানে হ্যাঁ, যার পদক্ষেপে আছে সে হয়তো বান্দি সান্দি যদি মাছ চাষ করি খায়, খাওয়া নাইছে এতটুকু। কিন্তু মনে করো যে যে কোনো একদিন যে কোনো কাজের মধ্যে যদি ইতিমধ্যে আমাদের মাঝে একজন ভাই আর কি তাদের জীবন কাহিনী বলতেছিল, যে এই চর অঞ্চলে একসময় কি ছিল, যে কিভাবে আমরা জীবনযাপন করেছিলাম অনেক কষ্টে, তাদের এর কি বর্ণনাটা। যাই হোক গাইস, আপনারা পুরোটাই শুনতে পারলে অনেক সময় লাগবে, যেহেতু আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি।
কুড়িগ্রাম, চিলমারি আর গাইবান্ধার সুন্দরগঞ্জ ব্রহ্মপুত্র নদ যেখানে তার বিশাল বুক নিয়ে বয়ে গেছে, সেখানে জেগে উঠেছে এই দুই অঞ্চলে বিচ্ছিন্ন চর অঞ্চলে মানুষের জীবন আর দশাটা সাধারণ এলাকার মতো নয়। এখানকার গল্প যেমন সংগ্রামে, তেমনি এক অদ্ভুত মায়া আর বেঁচে থাকার অদম্য ইচ্ছার। চিলমারি আর সুন্দরগঞ্জ চর অঞ্চলের জীবন ও মানুষের কিছু চেনা অচেনা আজকে তুলে ধরতেছি। চর অঞ্চলে মানুষের জীবনের সবচেয়ে বড় বাস্তবতার নাম নদী ভাঙ্গন। আজ সেখানে ভিটেমাটি, কাল সেখানে হয়তো শুধু থই থই পানি। চিলমারি আর সুন্দরগঞ্জের কোনো এক চরের গৃহস্থ হয়তো রাতে ঘুমিয়েছিলেন নিজের গোয়াল ভরা গরু আর ধানের গলা নিয়ে। সকালে উঠে দেখলেন ব্রহ্মপুত্র সব গিলে খেয়েছে। কিন্তু এই গল্পের শেষ এখানেই নয়। নদী যেমন কেড়ে নেয়, তেমনি কয়েক বছর পর আবার কোথাও না কোথাও চর জাগিয়ে তোলে। চরের মানুষ তাই দমে যায় না। ভাঙন শুরু হলেই তারা ঘরের টিন, বাঁশ আর আসবাবপত্র নৌকায় তুলে নিয়ে রওনা দেয় নতুন কোনো চরের খোঁজে। চরের ভাষায় একে বলে চর দৌড়ানি। নতুন করে পারলে পলিমাটি পাড়ার কারণে ফসল হয় সোনা। বুক ভরা আশা নিয়ে তারা আবারও সেখানে নতুন করে ঘর বাঁধে। হ্যালো গাইস, আমি আমার বাড়ি থেকে বামনডাঙ্গা বাজারে আসি। তারপর বামনডাঙ্গা থেকে পূর্ব দিকে সুন্দরগঞ্জ উপজেলা সদরের রাস্তায় উঠি। সুন্দরগঞ্জ থেকে হরিপুর ব্রিজ সদর হয়ে পার হয়ে সোজা পূর্ব দিকে হরিপুর ঘাটের রাস্তায় মৌলানা ভাসানী রোড এগিয়ে গেলেই চোখ জোড়ানো তিস্তা নদীর উপর নির্মিত হরিপুর চিলমারির তিস্তা সেতু পেয়ে যাবেন। আর অথবা আপনারা রংপুর টার্মিনাল থেকে বিভিন্ন দেখবেন কুড়িগ্রাম, হরিপুর, তিস্তা ব্রিজ হয়ে যায়, সেগুলো বাসে উঠতে পারেন। সেগুলো বাসে উঠে আপনারা সোজাসুজি চলে যাবেন।